এই লাইনটা কেন গ্যাসের দাম বাড়ানোর জন্য এরকম করে। আমরা গ্যাস পাইতেছি না, গ্যাস নাই, আপনারা সব জানেন, জানি আমগুলো এগুলো করতে আইছেন, খবর পান নাই আপনারা, সব পাইছেন। আমগো এনে ড্রাইভার আমরা আসি বিপদে, আমরা জান ভাই, আপনি এখন যান, আমরা ভাত খাই নাই এনে তো তুলা ড্রাইভার আছে, অনেক ড্রাইভার ভাত খাই নাই ভাই, 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সিরিয়াল। পাশে আগস্ট আমরা অশান্তি, এই সরকারের আমরা অশান্তি, সব চুষে খাইয়া গেছে গা। আপনার এখন বাজে কয়টা? একটা, এখনো আমরা গ্যাসের জায়গা মতন পৌঁছাইতে পারি নাই। আমরা ইন সরকারের সময় ভালো ছিলাম, আমরা সব পাইছি, গ্যাস পাইছি, কোনো কমতি আছিল না, এখন সব কমে যাইতেছে। আমরা কোন ড্রাইভারে ভালো না, গ্যাস পাই না, কত কিছু ঝামেলা। এখন আমরা গ্যাসও পাই না, আর আমরা এখন চলতেও পারি না, আমাগো না খাইয়া থার ফালা। মামলা এখনো দেয়, মামলা তো মিস নাই। গ্যাস পাই না ভাই, আল্লাহ জানে। পাম কি বলতেছে, লাইনে গ্যাস নাই, কিছু না, এই প্রেশার নাই, এই 100টার গ্যাস ঢোকে, মনে করেন 1টা টিপ মারতে পারি, মালিককে জমাও দিতে পারি না, আর আমাকে তো পাই না, গ্যাসই নাই বলে। আমি রাত 9টা থেকে শুরু করছি, এখন বাজে তো মনে হয় 1টা বাজে, 1টা না 1:30 বাজে। এখন সমস্যা আমাদের গ্যাসের জন্য, আমরা গ্যাসের জন্য মনে করেন ঘন্টায় পার করে দিই, এবং এখনো সকাল ধরে এখন আমরা খাওয়া দাওয়া করি নাই। কি কমো যে কামাই করবো, ভাত খাবো, কিন্তু ওই খাওয়া আমাদের খাওয়াটা করতে হবে, আমরা কামাই করতে পারি না, কামাই করলে আমাদের জমা কমে যায়, এবং জমা আমাদের কম নাই না মালিকে। 5 আগস্টের আগেও ভালো ছিলাম না, এখনো ভালো নাই, কোন সরকারের আমলে ভালো নাই। তারপরে যে গ্যাসটা নিব, গ্যাসটা যে আমাকে দিব, আমাকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আমাদের দিব না, আমরা পাবো না। কারণটা হইলো এখন গ্যাসের নিয়ে কি বলে সংকট, প্রেশার নাই, গ্যাস পাইতেছি না, গ্যাস নাই, যতটুকু আছে এতটুকু। বড় জোর হলে 150 টাকার গ্যাস ঢোকে, তারপরে স্টার্ট দিলে পরে 100 টাকার গ্যাস হয়, 100 টাকার গ্যাসও থাকে না। আজকে 5-6টা দিন ধরে টাকা নিতে পারি না, বাসায় জমাই দিতে পারতেছি, জমাও ঠিক মতন দিতে পারতেছি না, বাসায় তো নিমন্ত্রণের কথা, জমাই ঠিক মতন দিতে পারি না। এই রাস্তায় খাইলাম 20 টাকার হালুয়া রুটি খাইলাম, এই খাওয়াই, আর বোতলে পানি আছে খাও, চাও খাইতে পারি না। আমরা যে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সিরিয়াল ধরছি, আমরা গ্যাস কই লরি রেবেন ধরে গ্যাস দিতারে, আমরা গ্যাস দিতারে না। কারণটা কি তা, আমরা যখন লরি যখন আমরা খেলাইছি কালকে, পরে যেমন আধা ঘন্টা মিশিং চলছে, ফুল ফেসার 200 ফেসার হইছে, পরে আমরা গ্যাস দিছে না, পরে আমরা ঠিক গ্যাস লইছি, জমা ঠিক না, কিন্তু গ্যাস দিতেছে না। সারাদিন গাড়ি চালায় দেওয়া যায়, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত খালি সিরিয়ালে থাকি, যে কয় টাকা ভাড়া মারি মহাজনে জমা কম নিবে না। দোস্ত তোমার মিয়া, ফাউল তুমি মিয়া, তাহলে আমরা গাড়ি না চালা কি করে চুরি করে খাবো? এই যে সারাদিন চালাইছি, 500 দিল নিব, 300 দিল নিব, তাহলে আমরা কি চুরি করে খাবো? আমরা তো প্রাইভেট গাড়ি চালাই না, আমরা তো মেট্রো চালাই মিয়া। তোমার তো চালার অনুমতি নাই, তোমার তো চালার অনুমতি নাই, আর আমরা তো মেট্রো চালাই মিয়া। 30 লাখ টাকা গাড়ির দাম মিয়া, লাইসেন্স করতে মিয়া 24,000 টাকা করতে হবে মিয়া। তোমার কি তা আছে কও, কিবা কাম তে সিরিয়ালে ধরে লাগে 5 ঘন্টা, তে আমরা বাচ্চা কাম কি বাতে, বউ বাচ্চা অপেক্ষা রইছে, বাতা করে আনাম, পরে রানবো, পরে কাম ওতে এই ব্যবস্থাই নাই। লাইনে গ্যাস তো গ্যাস দানা বলাই না, কয় 20 টাকা বলে বাড়াইবো, 20 টাকা বাড়ালে তো আমরা চালাম কিবা, মালিক জমা নিব 800 টাকা, তে আমরা বাজারে লই যাম কয়টা বাসা, লাইনে গ্যাস আছে, গ্যাস দানা আমরা গ্যাসের দাম বাড়ানোর জন্য এরকম করে, প্রেশার কমে দিচ্ছে, প্রেশার দেয় না, প্রেশার শুধু 100 কিংবা 90 প্রেশার থাকে, যাদের 3 থেকে 4 টিপ মারলে আবার পাম্পে সিরিয়াল নিতে হচ্ছে, 1000 1100 টাকা 1200 টাকা মারতে মনে হয় 3 বার গ্যাস নিতে হচ্ছে, তাহলে 3 বার যখন গ্যাস না, তাহলে ড্রাইভার কিরকম কষ্ট হচ্ছে, তাহলে আপনারা বলবেন। ঢাকার সাভারের আশুলিয়ায় সাঁড়াশি অভিযানের মুখে এক নারীকে জিম্মি করে চম্পট দিয়েছে পুলিশের খাতায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি। গ্রেফতারের হাত থেকে বাঁচতে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বাপ্পি ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। তবে জিম্মি থাকা নারীর জীবন রক্ষার্থে পুলিশ সতর্ক অবস্থান নিলে কৌশলে সটকে পড়ে বাপ্পি। শনিবার 25 জুলাই সকাল 11:30টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামগড়া শরীফ মার্কেটের 5ম তলায় এক ব্যক্তিকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী জিম্মি করে রেখেছে, এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চৌধুরী প্লাজার একটি ভবনে আত্মগোপন করা শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালাতে শুরু করে।
উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে জিম্মি নাটকের আশ্রয় নেয় বাপ্পি। ভবন থেকে পালানোর পথ সুগম করতে সে স্থানীয় এক নারীকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। জিম্মি নারীর চরম প্রাণহানির ঝুঁকির কথা বিবেচনা করে চরম সংযম প্রদর্শন করে পুলিশ। আর এই সুযোগ কাজে লাগিয়ে ওই নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে দুপুর 12টার দিকে সহযোগীদের নিয়ে দ্রুত সটকে পড়ে সে। ঘটনার বিস্তারিত জানিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বাপ্পি নামে একজন শীর্ষ সন্ত্রাসী আছে যার নামে একাধিক মামলা রয়েছে। সে সকাল আনুমানিক 7টার দিকে 3 জন সহ তারা বিল্ডিং এ আসে। এই বিল্ডিং এর যে কেয়ারটেকার হিসেবে যে মেয়েটা আছে লিমা নাম, তাকে তারা হচ্ছে গিয়ে হেফাজতে নেয়। হেফাজতে নিয়ে তার কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দাবি যখন করে এবং সে এই অফিসে টাকা রয়েছে সেই মর্মে ভিকটিম লিমাকে হেফাজতে নিয়ে বিভিন্ন লকারে টাকা খোঁজার চেষ্টা করে। বা টাকা যখন না পায়, বাই দিস টাইম যখন লিমার সাথে এই বিল্ডিং এর মালিক পক্ষ যখন কমিউনিকেশন করে কোনো তথ্য পায় না, তখন তারা সন্দেহজনক ভাবে মনে করে যে সে হয়তো কোনো প্রবলেমে আছে। পরে পুলিশকে কল করলে আমাদের এই জামগড়া পুলিশের যে টিমটা আছে, সেই জামগড়া পুলিশের টিম সহ আমাদের আরো 2টি মোবাইল পার্টি যারা আছে তারা সহ এই বিল্ডিং এ আসে। বাপ্পি এই বিল্ডিং এর কেয়ারটেকার লিমাকে জিম্মি করে রেখেছিল। সে বুঝতে পারে পুলিশের বুঝতে পেরে সে তখন এই লিমাকে সামনে রেখে সে হচ্ছে পালানোর চেষ্টা করে। পুলিশ আমাদের এই হোস্টেস যাকে জিম্মি করেছে লিমা, তাকে সেভ করার জন্য পুলিশকে তখন লক্ষ্য করে ভিতর থেকে বাপ্পি গুলি বর্ষণ করে। তখন এই জিম্মিকে মুক্তি করার জন্য পুলিশে পাল্টা গুলি নিক্ষেপ করলে পরবর্তীতে সে, আমাদের মূল টার্গেট তো ছিল জিম্মিকে আগে নিরাপদ করা। জিম্মিকে নিরাপদ করতে যাওয়ার প্রেক্ষাপটে তখন সামনে পালিয়ে গেছে। গুলির ঘটনা ঘটেছে, এটা ডাকাতির ঘটনা না। এটা মূলত সে এসেছিল চাঁদা দাবি করার জন্য। সে যখন চাঁদা দাবি করে চাঁদার টাকা পাচ্ছিল না, তখন সে এই বিল্ডিং এর যে কেয়ারটেকার লিমা তাকে হেফাজতে নেয়। হেফাজতে নিয়ে মালিক পক্ষের সঙ্গে সে তার কাছে তাকে বল প্রয়োগ করার জন্য মূলত তাকে হোস্টেস করে বাই দিস টাইম মালিক পক্ষ যখন পুলিশকে অনুমান করে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, পুলিশকে জানালে পুলিশের রেসপন্সের কারণে চাঁদাও নিতে পারেনি এবং হোস্টেসকে কোনো ক্ষতি করতে পারেনি। বাট এখানে গোলাগুলি ঘটনা ঘটেছে। পরে আরো 2 জন প্রবেশ করে, তারা 4 জন যাওয়া আসার ভিতরে ছিল, ফাইনালি শুধু একজনই ছিল। গত 24 ঘন্টায় সীমান্ত সুরক্ষায় নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে 31,90,750 টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, জিরা, গাছের গুঁড়ি, কারেন্ট জাল, গবাদি পশু সহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি অধিনায়ক জানান, কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যগণ দায়িত্বপূর্ণ এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আসুন, আমি মনে করি এই রাষ্ট্রপতি বিচার হবে কি, বা তাকে বিচারের সুযোগ আছে কি। আপনারা জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে সে আগে যে ফেসিলিটিগুলো পাইতো, সেই ফেসিলিটিগুলো বা তার যে সুযোগ সুবিধাগুলো এখনো পাবে। বেতনের 75% সে এখনো পাবে। সে রিজাইন মৃত্যুর আগ পর্যন্ত। তার স্ত্রী সহ তার চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি, তার পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি, তার 2 জন অ্যাসিস্ট্যান্ট পিএস এবং এপিএস তাদের খরচ সরকার দিবে, পাশাপাশি তার 2 জন সিকিউরিটি গার্ড, এই দুজনের বেতন সরকার দিবে। তার মানে এই ধরনের সুযোগ সুবিধাগুলো সে কনফার্ম পাবে। কারণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেও কন্টিনিউ পাচ্ছে এবং এও কন্টিনিউ পাবে। বিএনপি যেহেতু তার সেই বিষয়ে সিম্পিতি দিয়েছে, সব কর্নার রয়েছে, বিএনপি হয়তো তার উপরে তার কোনো বিচার করবে না। বিচারের দাবি হয়তো উঠবে বারবার, কারণ রাষ্ট্রপতি বিচার করবে বলে মনে করছি না। তবে আমার দাবি থাকবে, যেহেতু সে গণহত্যাকারী সহযোগী ছিল, সে সেখানে দোষর ছিল, আওয়ামী লীগের দোষর ছিল, তাকে বিচারের আওতায় আনা উচিত। সে সংবিধানে 51 ধারা দেখাচ্ছে। সংবিধানে 51 ধারা কী লেখা আছে? রাষ্ট্রপতি ক্ষমতা থাকাকালীন অবস্থায় সে তার নামে কোনো মামলা করতে পারবে না, কোনো বিচার চাইতে পারবে না। কিন্তু ক্ষমতাকালীন থাকা অবস্থা, ক্ষমতা শেষ, এখন তো তার নামে যে কোনো মামলা করতে পারবে, যে কোনো বিচার দাবি করতে পারবে। অতএব সংবিধান আমরাও বুঝি, সে একা সংবিধানের মধ্যে তাকে সংবিধান আমরাও বুঝি। অতএব তাকে বিচারের আওতায় আনা যাবে। কিন্তু বিএনপি সে বিচারের আওতায় আনবে কিনা, তার নামে মামলা গ্রহণ করবে কিনা, এটা সন্দেহহীন। কারণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে কোনো মামলা গ্রহণ করেনি বলে আমি মনে করছি, আমার মনে হয়। এই হচ্ছে আমার অবজারভেশন। রাষ্ট্রপতির বিষয় আমি স্পষ্ট। রাষ্ট্রপতির গণহত্যাকারীর দোষর ছিল, শেখ হাসিনার সহচর ছিল, শেখ হাসিনাকে ফেসিস্ট হতে সহায়তা করেছে। অতএব রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনলে দেশ জাতি, আপনার যে আশা আকাঙ্ক্ষা, জুলাই গণঅভ্যুত্থান যে আশা আকাঙ্ক্ষা, শহীদদের যে আপনার শহীদ করেছে, তাদের যে পরিবারের দাবি, আহতদের দাবি, এ দাবি বাস্তবায়ন হবে। থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় স্থানীয় বাজার রাতানাকর্ন মার্কেট
প্রতিদিন ভোর থেকেই এখানে শুরু হয় হাজারো মানুষের পদচারণা। তাজা ফল, শাকসবজি, মাছ, মাংস, সামুদ্রিক খাদ্য, মশলা, রান্না করা খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের বিশাল সমাহার এই বাজারকে করে তুলেছে স্থানীয়দের অন্যতম ভরসার স্থান। বাজারটিতে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি দোকান। একদিকে রঙিন মৌসুমী ফল, অন্যদিকে তাজা সবজির সমারোহ। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের থাই ঐতিহ্যবাহী খাবারের স্টল, যেখানে স্বল্প মূল্যে স্থানীয় স্বাদের খাবার উপভোগ করতে পারেন দেশি বিদেশি পর্যটকরা। শুধু কেনাকাটাই নয়, এই বাজার থাইল্যান্ডের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও সংস্কৃতিরও একটি জীবন্ত প্রতিচ্ছবি। এখানকার বিক্রেতারা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে ক্রেতাদের আন্তরিকভাবে স্বাগত জানান। ফলে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও বাজারটি সমান জনপ্রিয়। বাজারের ভেতরে বিভিন্ন ধরনের দোকানের পাশাপাশি রয়েছে ফার্মেসি, গৃহস্থালী সামগ্রীর দোকান এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা। পরিচ্ছন্ন পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনাও দর্শনার্থীদের আকৃষ্ট করে। যারা থাইল্যান্ডের প্রকৃত স্থানীয় জীবনযাত্রা কাছ থেকে দেখতে চান, তাদের জন্য রাতানাকর্ন মার্কেট হতে পারে একটি আদর্শ গন্তব্য। এখানে একদিকে যেমন কেনাকাটার সুযোগ রয়েছে, অন্যদিকে রয়েছে থাই সংস্কৃতি, আতিথেয়তা ও খাদ্য ঐতিহ্যকে কাছ থেকে জানার অনন্য অভিজ্ঞতা।